ফের আরো একবার খবরের শিরোনামে বারুইপুর, সকালে জমা বিকেলে খরচ। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন এই বক্তব্যটি বারবার প্রতিষ্ঠা করেছিলেন যাতে পশ্চিমবঙ্গে কোনো রকম মহিলাদের সঙ্গে দুষ্কর্ম না হয়। আর তারপরেই তার শাসন ক্ষমতা আসে। গত 2 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 10টি ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায় মহিলাদের সঙ্গে। আর সব থেকে বর্বরচিত ঘটনাটি ঘটেছিল বারুইপুরে গত পরশু দিনে। আর এই ঘটনার পরেই সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসতে থাকে। তারা প্রশ্ন তোলে যে শুভেন্দু অধিকারী মহাশয় যে সকালে জমা বিকেলে খরচের কথা বলেছিলেন সেটার কি হলো? কবে শুভেন্দু অধিকারী মহাশয় সেই সকালে জমা বিকালে খরচের হিসাব দেবেন? আর আজকে সকালবেলায় খবর আসছে যে প্রথম পশ্চিমবঙ্গের সকালে জমা বিকালে খরচের হিসাব দিয়েছেন বর্তমান প্রশাসন। এবং এই নাবালিকার সঙ্গে বারুইপুরে দুষ্কর্মে যুক্ত থাকা অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে গতকাল রাত্রিরে এনকাউন্টারে মারা গিয়েছেন। তবে তড়িঘড়ি মাননীয় মুখ্যমন্ত্রী সকালে জমা বিকালে খরচের হিসাব দিতে গিয়ে কি নিজেই একটি রাজনৈতিক ভুল করে ফেললেন? তার কারণ বর্তমানে এই এনকাউন্টারকে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। অনেকে যখন এনকাউন্টারের দাবি করছিলেন সেই দাবির উল্টো দিকে গিয়ে এখন যে ব্যক্তিকে এনকাউন্টার করা হয়েছে সেই ব্যক্তি আসলে রাজসাক্ষী নয় তো, এমনই বারবার প্রশ্ন উকি দিচ্ছে। আজকের এই এনকাউন্টারের দৃশ্য দেখার পরে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে এই বারুইপুরের এনকাউন্টারের ঘটনা ছাড়াও আপনাদেরকে দেখাবো বেশ কিছু দৃশ্য যেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে মহিলাদের সঙ্গে বর্তমানে একটা অন্যরকম অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে। গতকাল সিপিএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জির উপরে এক ভয়াবহ ডিমবর্ষণ ঘটে। আর সেই পরিপ্রেক্ষিতেই বর্তমানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি উত্তর দিয়েছেন, এমনকি দেখাবো এক বয়স্ক মহিলা তিনি কি অভিযোগ করছেন বিজেপি নেতাদের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, দেখাবো কিভাবে রাস্তার মধ্যে মহিলাদেরকে ধরে চুল টানাটানি চলছে আজকের এই বর্তমান দিনে। আর এছাড়াও আপনারা সকলেই জানেন গতকাল বারুইপুরে নির্যাতিতা পরিবারটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সায়নী ঘোষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেই ঘটনার বেশ কিছু ভিডিও যেটা কালকে আপনাদেরকে দেখাতে পারিনি আজকের এপিসোডে দেখাবো, কারণ আজকে আরো কিছু নতুন ভিডিও পশ্চিমবঙ্গে ভাইরাল হয়েছে যেখানে সায়নী ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারদেরকে কি পরিমাণে গতকাল কি অপমান করা হয়েছে রাস্তায়, সেটা আরো কিছুক্ষণ আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে বাস্তবে আজকে এই বিদ্রোহী তৃণমূলদের আসল চরিত্রটা মানুষের কাছে কতটা প্রকট হয়ে গিয়েছে। সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। হিন্দি চ্যানেল ইন্ডিয়া পালস উইথ দীপ, এটারও লিংক আমাদের কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গত পরশু থেকে যখন বারুইপুরের এই কাণ্ড নিয়ে উথাল পাতাল হচ্ছে রাজ্য, কার্যত সকলেই আরজি করের মতনই একটা প্রতিবাদের সৃষ্টি করার চেষ্টা করছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল পৌঁছে গিয়েছিলেন বারুইপুরে নির্যাতিতার পরিবারটির সঙ্গে দেখা করার জন্য। বারুইপুরের এসপি অফিসে দীর্ঘক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী পরিবারটির সঙ্গে কথা বলেন এবং তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে এসে মিডিয়ার উদ্দেশ্যে জানান যে দোষীদেরকে তো ছাড়া হবেই না, উপরন্তু এই ঘটনায় যে ধরনের আন্দোলন সাধারণ মানুষরা গতকাল করেছিল তাদেরকেও চিহ্নিতকরণ করে 200 জনের মতো গ্রেপ্তার করা হবে, এমনটাও তিনি গতকাল জানিয়েছিলেন। ইতিমধ্যেই পুলিশ সেই ধরপাকড় শুরু করেছে। গতকাল 20 জনকে এই পুলিশের গাড়ি থেকে শুরু করে রেল লাইনের যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে সেই ঘটনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই ঘটনার থেকেও মারাত্মক বড় ঘটনা ঘটে গেল আজকে ভোর রাতে। আজকে ভোর রাতেই যখন আমরা খবরের টেলিভিশন খুলি তখনই জানতে পারি যে বারুইপুরে পশ্চিমবঙ্গের পরিবর্তনের সরকার হওয়ার পরেই ঘটে গেল প্রথম জমা এবং খরচের হিসাব, বা বলতে পারেন সোজা ভাষায় যেটাকে বলা হয় এনকাউন্টার। বারুইপুর কাণ্ডে নাটকীয় মোড়। যে ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি বারুইপুরের, যে কাণ্ড হয়েছে বারুইপুরে, সেই ঘটনায় যে প্রথম অভিযুক্ত প্রভাস মণ্ডল, যেমনটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে গভীর রাতে তাকে নিয়ে আসা হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই ধরনের যে কোনো ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের কাজ করা হয়। সেই পুনর্নির্মাণের কাজ করার জন্য কিন্তু এই প্রভাস মণ্ডলকে নিয়ে আসা হয়েছিল এই ঘটনাস্থলে। এবং সেখানে নিয়ে আসার পর যেমনটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, পুলিশের দাবি সেই সময় অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় এবং এক রাউন্ড গুলিও চালায়। এরপরে পাল্টা সেই গুলি প্রতিহত করতে পুলিশকে গুলি চালাতে হয় এবং তার ফলে গুরুতর জখম হন অভিযুক্ত এবং তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতাল এবং সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেখলেন আপনারা, ঠিক এই জায়গাটাতেই যে জায়গাতে হলুদ মার্কার করা রয়েছে সেই জায়গাতেই গতকাল রাত্রির 12:45 থেকে 1টা নাগাদ এই এনকাউন্টারটি ঘটে। এই এনকাউন্টারে কার মৃত্যু হয়েছে? মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের। হ্যাঁ, সমস্ত কিছু ঠিক রয়েছে। রাজ্যের মানুষ হয়তো এই এনকাউন্টারে অনেকটা খুশিও হয়ে যেত, কিন্তু রাজ্যের মানুষ আজকে প্রশ্ন তুলছে এই এনকাউন্টারে যে ব্যক্তি মারা গিয়েছে
দিয়েছেন তার নামকে ঘিরে। তার কারণ এই ব্যক্তিটির নাম হচ্ছে প্রভাস মণ্ডল। আর আমরা ভিডিওর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে যে দৃশ্য প্রভাস মণ্ডলের দেখেছি, সেই ঘটনায় বারবার একটা প্রশ্ন উকি দিচ্ছে যে এই প্রভাস মণ্ডল তো আমরা দেখেছি রাজসাক্ষী হিসাবে কাজ করছিলেন, তাহলে এই রাজসাক্ষী কেন এনকাউন্টারে গতকাল রাত্রিরে মারা গেলেন? এ বিষয়ে কিন্তু বারবার একাধিকভাবে বিভিন্ন মিডিয়াতে প্রশ্ন ভেসে উঠছে। এমনকি বিরোধী দল থেকে শুরু করে সিপিআইএম, কংগ্রেস সকলেই আজকে এই প্রশ্নটিকে জাগিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে একবার দেখাবো যে গ্রেপ্তার হওয়ার সময় এই প্রভাস মণ্ডল ঠিক কি ধরনের টেলিভিশনের সামনে বিবৃতি দিয়েছিলেন বা মিডিয়ার সামনে বিবৃতি দিয়েছিলেন। আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসী এবং আজকে পশ্চিমবঙ্গের পুলিশও কিন্তু এই প্রভাস মণ্ডলের যে বিবৃতি ছিল সেই বিবৃতিকে হাতিয়ার করেই অনেক দোষীদের কাছে পৌঁছাতে পেরেছিলেন। দেখুন বাচ্চাটাকে ও কজন মেরেছে, কজন মিলে? চারজন ছিল। আমাদের ভয় পেয়ে গেছে, ও পিছনে গোলারও পাথরে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ বলেছে একটা, আমার তো ভালো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ? ওটা আমি কি ওটা করি কিছু কে করে? ওরা তো ওরা নিয়ে চলে গেছে। ওরা কি আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। আমার ওরা ওটা আমি দেখিনি না। কি বলেছে? ওরা কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা চারজন ছিল। ওরা কি বললো? আমার ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে দিয়ে টাকা নেবে কিছু। মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগেতে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা পুরো প্ল্যান খারাপ ছিল। কে ছিল মানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজন চিনি, আর দুজনে চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। কোথায় মারলো কি করে? ও টুটুরে পাথরে দিয়েছে আনন্দ। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? চারজন ছিল। ও মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ছেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প করতে কি, আমার এখন কিছু বলার নেই তো। আমি ফেসে গেছি মধ্যিখান থেকে, দাঁড়া লাগবে আমার বাইরে তুলে নিয়েছে। আর তোমার আনন্দ কি করেছে? ও টুটুরে পাথরে দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে। হ্যাঁ, ইনি সেই প্রভাস মণ্ডল যাকে আজ ভোরবেলায় বা বলতে পারেন মধ্যরাত্রে পুলিশ কিন্তু এনকাউন্টার করেছে। পুলিশের জবাব কি? পুলিশ বলতে চাইছে প্রভাস মণ্ডল তাদের একটি রিভলভারকে কেড়ে নিয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং পালিয়ে যাওয়ার সময় 1 রাউন্ড গুলিও নাকি তিনি পুলিশের উদ্দেশ্যে করেছে। বাধ্য হয়ে পুলিশকে সেলফ ডিফেন্সে গুলি চালাতে হয় এবং তখনই কিন্তু এই প্রভাস মণ্ডলের মৃত্যু ঘটে। পরবর্তীকালে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানা যায় যে সে ইতিমধ্যেই মারা গিয়েছে। প্রশ্ন কিন্তু এই এনকাউন্টার জুড়ে অনেক ধরনেরই উঠছে। অনেক আইনজীবী কিন্তু বর্তমানে প্রশ্ন করছেন, অনেক প্রাক্তন পুলিশ কর্তাও প্রশ্ন করছেন যে এনকাউন্টারের মতো কি এমন সিচুয়েশন গতকাল রাত্রিরে ঘটে গিয়েছিল যে এত ভয়াবহ ডিসিশন নিতে হলো পশ্চিমবঙ্গ পুলিশকে। প্রশ্ন নাম্বার 1, এত রাত্রিবেলায় কেন ঘটনার পুনর্নির্মাণ? কেন রাত্রির 12:45 থেকে 1টার মধ্যে ঘটনার পুনর্নির্মাণ, যখন এখানে এত ভয়াবহ একটি কাণ্ড, যে স্পটটিতে একাধিক প্রমাণ পড়েও থাকতে পারে, সেই স্পটটিতে পুনর্নির্মাণ একেবারে ঘন কালো কুচকুচে রাতের অন্ধকারে, সেটা দিবালোকে যদি পুনর্নির্মাণ হতো তাহলে তো অনেক প্রমাণ তথ্য আরো সূর্যের আলোতে খুঁজে পাওয়া যেত। এটাও অনেকে প্রশ্ন করছেন। যেভাবে আমি আপনাদেরকে দেখালাম যে মিডিয়ার পর্দায় প্রভাস মণ্ডল কিন্তু 1 নম্বর ব্যক্তি যিনি এই ঘটনার পুরনো বিবরণ দিয়েছিলেন এবং এই ঘটনায় কারা কারা জড়িত সেটাও কিন্তু এই প্রভাস মণ্ডল জানতেন। তাহলে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পশ্চিমবঙ্গ সরকার খুব ভালোভাবেই কিন্তু রাজসাক্ষী হিসাবে আদালতের বিচারকের সামনে পেশ করতে পারতেন এবং এই ঘটনায় যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু এই রাজসাক্ষীর বলেই আগামী দিনে ফাঁসির সাজা পর্যন্ত যেতে পারতো। কিন্তু এখন প্রভাস মণ্ডল নিহত, আগামী দিনে এই ঘটনার আর কোনো পূর্ণাঙ্গ প্রত্যক্ষদর্শী কিন্তু বেঁচে রইল না। ফলে এই যে ধৃতরা আরো গ্রেপ্তার হয়ে রয়েছে তারাই যে আগামী দিনে আসল দোষী সেইটা আদালতে প্রমাণ করতে গেলে যে প্রত্যক্ষ সাক্ষীর প্রয়োজন হতো সেইটা বর্তমান পুলিশ পাবে কোথা থেকে, এই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। প্রশ্ন নাম্বার 3, প্রভাস মণ্ডল যাকে আমরা দেখেছিলাম এক বিজেপি নেতা একটা টোটো রিক্সা করে এই পুলিশের থানার কাছে নিয়ে যাচ্ছিল, পুলিশে ধরিয়ে দিতে নিয়ে যাচ্ছিলেন। আমি আপনাদের স্ক্রিনে সেই ছবিটি দেখাচ্ছি। একেবারে একা একটি রোগা প্যাটকা ছেলে যিনি স্থানীয় বিজেপি নেতা বলে পরিচিত, সে কিন্তু অর্থাৎ এই শান্তনু মণ্ডলই কিন্তু প্রভাস মণ্ডলকে পুলিশের কাছে নিয়ে যাচ্ছে। অথচ এই প্রভাস মণ্ডল সেই সময় টোটো থেকে চাইলে ইজিলি পালিয়ে যেতে পারতেন, এমনকি এই ঘটনার পরেও তিনি কিন্তু যে কোনো ভাবেই ফেরার হয়ে যেতে পারতেন সেই ঘটনার থেকে মাত্র 500 মিটারের
মধ্যেই রেল লাইন রয়েছে, পারলে তিনি ট্রেন ধরে অন্য কোনো রাজ্যেও চলে যেতে পারতেন, কিন্তু এই প্রভাস মণ্ডল গ্রামেই ছিলেন। এমনকি ঘুরে ঘুরে কোথায় এই বাচ্চাটির মৃতদেহ রয়েছে সেই জায়গাটাও মানুষকে দেখিয়েছিলেন এবং মৃতদেহ উদ্ধার করতে সাহায্য করেছিলেন। তাহলে প্রভাস মণ্ডল তিনি পালানোর কোনো রকম মনোভাব রাখছিলেন না, এই সমস্ত ঘটনা দেখলেই বোঝা যায়। তাহলে অত রাত্রে অর্থাৎ মধ্যরাত্রে 12:45-এর সময় প্রভাস মণ্ডল কেন হঠাৎ করে পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং এই প্রশ্ন কিন্তু আজকে চারি জায়গায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে সকলেই কিন্তু আজকে এই প্রশ্নটি তুলে দিচ্ছে। আর এই সব প্রশ্নই শুধু নয়, গতকাল দুপুরবেলার দিকে একটি মারাত্মক ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে আমরা প্রভাস মণ্ডল এবং আনন্দ সরকার অন্যতম দুই অভিযুক্তকে পুলিশ ফাঁড়ির মধ্যে বসে থাকতে দেখি এবং সেখানে পুলিশি জেরায় তাদেরকে বক্তব্য দিতে দেখি। কিন্তু এই পুলিশি জেরায় তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বেরিয়েছিল, পুলিশের সঙ্গে যে ধরনের কথোপকথন আমরা লক্ষ্য করতে পেরেছিলাম, কার্যত পুলিশের যে গা ছাড়া মনোভাব, উদাসীন মনোভাব বাংলার মানুষ লক্ষ্য করতে পেরেছিল, সেটা ঘিরেও কিন্তু ব্যাপক প্রশ্ন উঠেছিল যে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা যেটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ উথাল পাতাল চলছে, সেখানে পুলিশ কিভাবে এত গার্ড ছাড়া ঢিলে ঢালা মনোভাবে দুই অভিযুক্তকে এইভাবে থানার মধ্যে বসিয়ে রেখে এত রিল্যাক্সে জেরা করতে পারে। আমি আপনাদেরকে দেখাবো সেই বিতর্কিত ভিডিও যেটা গতকাল পুলিশ ফাঁড়ি থেকে লিক হয়েছিল। দেখুন। রাজা আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বলছি আমাদের সিসি ক্যামেরা আছে, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালোভাবে বলছো আমাদের দিঘি পাড়ে বাড়ি, যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো, আমি বলতেছি কি করে ক্যামেরা দেখি? আর আমার কোনো সব তো ক্যামেরা হইতো, ঠিক আছে তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল, এর ছেলে বুঝতে পারবি এর মেয়ে নাই কে আনে না বাকি ছেলে রাজা রাজা যে অটো চালায় কত ছিল রে, কত বলছে তো ইয়ে কে কত বলছে ওই পারে এই সবার কথা বার্তা বলেছে ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনো। আমি এর মধ্যে ও স্যার ওই দুটো আমাদের আমার গেলে হবে না। আমি ছিল নাম বলে আমি ছিল, আমার নাম বলছিস আমরা এর আগে আরজি করের মতো নোংরা ঘটনা দেখেছি এবং সেখানে দোষী সঞ্জয় রায়কে গ্রেপ্তার হতেও দেখেছি, কিন্তু কোনোদিন সঞ্জয় রায়কে এইভাবে আমরা পুলিশের সঙ্গে কার্যত বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা করতে কোনোদিন ভিডিওতে দেখিনি। কিন্তু গতকাল এই ধরনের একটা মারাত্মক ন্যাক্কারজনক ঘটনার অন্যতম আসামিকে পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি করতে দেখছি এবং গলা উঁচিয়ে কথা বলতে দেখছি, এবং তাদের যে ইন্টারোগেশন চলছে সেটা দেখে কেউ বুঝতে পারবে না, মনে হবে যেন কোনো বন্ধুদের মধ্যে কথা চলছে। এবং এই কথাটি গতকাল ফাঁস হয়ে যাওয়ার পরে প্রবল চাপে পড়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ। আর সেই সমস্ত ঘটনা থেকে আজকে ভোরবেলায় এত বড় একটি সিদ্ধান্ত, কারণ একটি ব্যক্তি যদি পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালিয়েও যায়, তাহলে আমরা যতটুকু সিনেমায় দেখেছি কিংবা যতটুকু আমরা বিভিন্ন প্রাক্তন আধিকারিকদেরকে টেলিভিশনের পর্দায় বলতে শুনেছি, যে পুলিশ কিন্তু প্রথমে হাওয়াতে একটি গুলি করে, পরবর্তীকালে তাদের পায়ে একটি গুলি করে এবং প্রয়োজন পড়লে পুলিশ তখন ডাইরেক্ট শরীরে গুলি করে। তাই এই ঘটনার ক্ষেত্রেও কি আদৌ এই যে অভিযুক্ত প্রভাস মণ্ডল ছিলেন তার সঙ্গে এই ধরনের যে রুলসগুলো রয়েছে সেগুলো ফলো করা হয়েছিল? জানি না, তার ময়না তদন্ত হলে কিংবা মিডিয়ার রিপোর্ট সামনে এলে হয়তো এই বিষয়ে অনেক কিছু জানা যাবে। কিন্তু এই এনকাউন্টার নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু রাজ্যের বাসিন্দাদের মনে উঠে গেল। অনেক মানুষই চাইছিলেন যে যারা ন্যাক্কারজনক মহিলাদের সঙ্গে কাজ করবেন তাদের সঙ্গে যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবেই বলেছেন সেইভাবেই ঘটনা ঘটে, অর্থাৎ সকালে জমা বিকেলে খরচ। কিন্তু সেই ঘটনাকে একেবারেই প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যতম রাজসাক্ষীকে খরচ করে দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত হতে পারে সেটা নিয়েই আজকে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, আরো একটি ছোট্ট প্রশ্ন উকি দিচ্ছে, এই যে ঘটনার পুনর্নির্মাণ, এই পুনর্নির্মাণে কি শুধু প্রভাস মণ্ডলকেই একা নিয়ে যাওয়া হয়েছিল নাকি অন্যতম অভিযুক্তদেরকেও নিয়ে যাওয়া হয়েছিল? যদি অন্যতম অভিযুক্তদেরকেও নিয়ে যাওয়া হয়ে থাকে তাহলে এই যে এনকোয়ারি চলছে, এই এনকোয়ারিতে সব থেকে বেশি পুলিশকে সাহায্য করা ভূমিকা কিন্তু প্রভাস মণ্ডলেরই আমরা দেখতে পেয়েছি। সেই প্রভাস মণ্ডলই একমাত্র রিভলভার ছিনিয়ে পালাতে গেল, বাকি অভিযুক্তরা কেউ পালালেন না। এটার বিষয়েও কিন্তু সন্দেহ থাকছে এবং প্রশ্ন উঠছে। কিন্তু এই ঘটনা
ঘটনার একমাত্র বিবরণ পুলিশই আসল জানে যে গতকাল রাত্রিরে বা ভোরবেলায় কি ঘটনাটি ঘটেছিল, আর সেই বিষয় যে আগামী দিনে আমাদের সামনে আসবে এই বিষয়টাতেই আমরা আশা করে থাকি, এবং যদি না এসে থাকে তাহলে একদিন না একদিন আসবে এটাও আমরা আশা করে থাকি। কিন্তু আমি আপনাদেরকে এরপরে শোনাবো যে এই এনকাউন্টারের ঘটনায় কারা সত্য, পুলিশ সত্য না প্রভাস মণ্ডল আদতেও সত্যি করেই দোষী ছিল, সে ঘটনার নয় তর্কের বিষয়ে থাক, কিন্তু আসলে প্রভাস মণ্ডল কেমন ব্যক্তি ছিল, খুবই কি তার চরিত্র ভালো ছিল, সেটাও কিন্তু বিশেষ প্রমাণ পাওয়া যাচ্ছে না। কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকালে যখন মিডিয়ার বন্ধুরা প্রভাস মণ্ডলের স্ত্রীর কাছে পৌঁছে যান যে আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন, তখন প্রভাস মণ্ডলের স্ত্রী নিজেই স্বীকার করেন যে প্রভাস মণ্ডল কিন্তু একটা আদ্যপ্রান্ত চরিত্রহীন লোক ছিলেন। দেখুন, বলতে ও তো নোংরা মতো এমনি ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? আচ্ছা যে ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ে পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু না। আচ্ছা, শুধু তার স্ত্রী নয়, স্ত্রী অনেক সময় স্বামীর সঙ্গে অনবন থাকতে পারে, অনেক রকম কথা বলতে পারে, কিন্তু প্রভাস মণ্ডল যে সত্যিকারেই কতটা জ্বালাতনের নাম ছিল সেটা তার মায়ের মুখ থেকেই শুনুন। প্রভাস মণ্ডলের সঙ্গে এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় তার গর্ভধারিণী মাও কিন্তু খুব একটা দুঃখী নয়। আমি শোনাবো প্রভাস মণ্ডলের মা, তিনি কি আজ সকালে বক্তব্য রেখেছেন, দেখুন। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। অর্থাৎ মা এবং স্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রভাস মণ্ডল তাকে যে ভারতরত্ন দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিলেন না, সেটা একেবারেই বোঝা যাচ্ছে এই ধরনের বক্তব্য থেকে। প্রভাস মণ্ডলের মতো মানুষ যদি পৃথিবী থেকে খরচা হয়ে যায় সেটা নিয়েও কোনো মানুষের দুঃখ নেই, এটাও আজকের দিনে বোঝা যাচ্ছে। কিন্তু একটা জায়গায় বারবার প্রশ্ন উঁকি মারছে যে এটা তো আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার পার্ট নয়। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় অতি দ্রুত কোন রকম যে দোষী রয়েছে সেই দোষীকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা বারবার দাবি করছি, এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে আরো দ্রুত প্রক্রিয়ায় এই ধরনের মহিলাদের সঙ্গে যারা ঘটনা ঘটাবে তাদেরকে কার্যত ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানির মাধ্যমে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে তাদের যাবজ্জীবন বা ফাঁসির সাজা দেওয়া হোক, এটাও আমরা কামনা করছি। কিন্তু যদি এইভাবে যে কোনো ঘটনাতেই সাধারণ মানুষ বা পুলিশ এনকাউন্টারের দিকে ঝুঁকে পড়ে, তাহলে সেটা কিন্তু বড়ই ভয়ঙ্কর হয়ে যাবে। আজ প্রভাস মণ্ডল তিনি হয়তো ছিলেন একজন নোংরা ব্যক্তি, তার মৃত্যু নিয়ে কোনো মানুষের কোনো রকম চিন্তা ভাবনা নেই, কিন্তু ভাবুন তো যদি সরকারের এমন কোনো মানুষকে পছন্দ না হয়ে থাকে যে মানুষটি হয়তো সরকারের বিরুদ্ধে প্রবল কণ্ঠস্বর দিয়ে কোনো রকম বক্তব্য রাখছেন, সেই মানুষকেও কিন্তু আগামী দিনে যদি কোনো মিথ্যা এই ধরনের মামলায় ফাঁসিয়ে এই ধরনের এনকাউন্টার করে দেওয়া যায়, তাহলে কি সেটাকে জাস্টিফাই করা যাবে? তাই বিচার ব্যবস্থা একটা সুন্দর দেশ, একটা ডেমোক্রেটিক দেশ, একটা গণতান্ত্রিক দেশে অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর বিচার ব্যবস্থাকে ভুলে যখন কোনো এই ধরনের দণ্ড কোনো সরকার নিজে থেকেই দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু সেটা একটা দেশের গণতন্ত্রের পক্ষে কখনোই ভালো উদাহরণ হতে পারে না। তবে গতকাল রাত্রে পুলিশ আরো কিছু ভূমিকা পালন করেছে। গতকাল আমরা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এসপি অফিস থেকে বেরিয়ে আনার পরে তিনি বলেছিলেন যে এই যে ঘটনায় যারা অরাজকতার সৃষ্টি করেছে, যারা আইনকে হাতে তুলে নিয়েছে, যারা গণপিটুনির মাধ্যমে একটি যুবককে, যিনি শোনা যাচ্ছে নির্দোষ, তাকে মেরে দিয়েছে, তাদেরকেও কিন্তু রেওয়াত করা হবে না। আমিও এই বিষয়ে একদমই সমর্থন করি না যে কোনো মানুষকে কার্যত সন্দেহের বশেই গণপিটুনি দিয়ে দেওয়া হবে। যেভাবে পুলিশ কোনো মানুষকে নিজে থেকেই শাস্তি দিতে পারে না, ঠিক সেভাবেও কোনো মানুষ মব লিঞ্চিং এর নামে গণপিটুনি দিয়ে কাউকে এইভাবে শেষ করে দিতে পারে না। তাহলে বিচার ব্যবস্থার প্রয়োজনটা কি রয়েছে? আর তাহলে ভারতবর্ষ কিভাবে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের থেকেই বা মহান দেশে পরিণত হবে? এই সমস্ত কিছু ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী কি বক্তব্য দিয়েছিলেন আপনারা তো শুনেছিলেন, যে দোষীদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আর গতকাল রাত্রে শোনা যাচ্ছে পুলিশ অ্যাকশনে এসে ইতিমধ্যেই 20 জনকে গ্রেপ্তার পর্যন্ত করে নিয়েছে, কিন্তু পরিবার পরিজন বলছে তারা কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত পর্যন্ত ছিল না। আমি দেখাবো পুলিশ গ্রেপ্তার করে নেওয়ার পরে আজকে যখন আদালতে তোলা হচ্ছিল সেই সমস্ত লোকজনকে তাদের পরিবারের মহিলারা কি বলছিলেন, দেখুন। আমাদের স্বামীটা তুলে আনা হয়েছে রাত 12টার দিকে, এর মধ্যে কোনো জড়িত নেই। আমার স্বামী বাইরে থাকে, সবে এসেছে, ওকে তুলে নিয়ে চলে এসেছে। বারণ করছি যে ও কিচ্ছু জানে না, বলে ছেড়ে দেবো, আইফোন মানুষ এক্ষুনি ছেড়ে দেবো বলেছে। রাত 12টার দিকে আন্দোলন করাটাই কি খারাপ? আন্দোলন করাটাই
ফুটেজ দেখান যে আমরা এই নিয়ে মারধর করেছি বা আমরা গাড়ি কিছু করেছি বা না করেছি। এই অবস্থা করেছে, আমাদের নামে কোনো রিপোর্ট নেই। ফুটেজ দেখুন, যদি কোনো আমাদের হাতে যদি ইট থাকে, যদি কাঠ থাকে, আমাদের যার সাথে আমরা মেনে নেবো। আমরা নির্দোষ, আমরা নিরুপায়, আমরা কিচ্ছু করি না। কখন ধরেছে? কালকে রাত 12 সময়। কজনকে ধরেছে? আমাদের ধরেছে 20 জন, 10 জন আছে, 20 জন টোটাল। আমরা কিচ্ছু জানি না ভাই, আমি ড্রাইভার গাড়ি চালাই, ঠিক আছে, আমি বাড়ি এসেছি আর আমার এই তুলে চলে। গত 2 মাস ধরে রাজ্যটায় যেন এক অস্থির অবস্থা চলছে। আগে একটা প্রতিবেদন করতে হলে ভাবতে হতো যে আজকে কি খবর দেখাবো, কারণ সেইভাবে খবর পেতাম না। আর আজকের দিনে একটা প্রতিবেদন করতে গিয়ে ভাবি যে 30 মিনিট একেবারে জলের মতো না চলে যায়, কারণ এত খবর রয়েছে, কোনটা দেখাবো কোনটা আপনাদেরকে দেখাবো না। রাজ্যে 2 মাসে এত খবরের ঘন ঘটা যে একাধিক খবর তো আপনাদের কাছে পৌঁছাতেই পারছি না সময়ের অভাবে। যাই হোক, এই সমস্ত ঘটনা তো আপনারা দেখলেন, কিন্তু আরো একটি ঘটনা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে বারুইপুরে কিভাবে মানুষের আগ্রাসনের শিকার হয়েছিলেন, ক্ষোভের শিকার হয়েছিলেন সায়নী ঘোষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তারা এতদিন পর্যন্ত এসি ঘরে বসেছিল, কেউ আবার দিল্লিতে ছিলেন, ভাবছিলেন যে খুব একটা অসুবিধা তাদের হবে না, কারণ পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসন অনেক সময় শোনা যাচ্ছে নাকি এনাদের সঙ্গে রয়েছেন। এবং আমরা গতকাল দেখেছিলাম যখন বারুইপুরে এই বিদ্রোহী তৃণমূলীরা পৌঁছেছিলেন, তাদেরকে বিশেষ পুলিশ প্রোটেকশন পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু মানুষের মুখকে আটকে রাখানো যায়নি। আমি আরো একটি বিশেষ ভিডিও দেখাবো যেটা এবিপি আনন্দের ক্যামেরার মাধ্যমে গতকাল উঠে এসেছিল, যেটা আমাদের হয়তো আপনাদেরকে দেখাতে কোনো রকম মিসিং হয়ে গেছে। আজকে সেই দৃশ্যটি দেখাবো যে সাধারণ মানুষের মধ্যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার কতটা আজকে নিচে নেমে গিয়েছে এবং আগামী দিনে যে তারা শান্তিভাবে আর কোথাও ঘুরতে পারবে না, এবিপি আনন্দের এই ছবিটা দেখেই প্রমাণিত। দেখুন, গতকাল কালীঘাট তৃণমূলের পরে আজকে ঋতব্রত তৃণমূলের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং দেখা যাচ্ছে যে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর বেরিয়ে আসার পরিকল্পনা যখন হচ্ছে, তখন দেখা যাচ্ছে তাদের সাথে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, এছাড়াও সায়নী ঘোষ, তাদেরকে দেখা যাচ্ছে। আজকে সায়নী ঘোষ যখন যাচ্ছিলেন তখন তাকে দেখেও গো ব্যাক স্লোগানও কিন্তু অনেকে দিচ্ছিলেন। তৃণমূল কে বড় চোর আছে, চোরের রানী, চোর চোর স্লোগানও দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি অনেকেই যে ঋতব্রত ভট্টাচার্য তিনি যখন যাচ্ছেন তখন তাকে দেখে চোর চোর স্লোগান, চন্দ্রিমা ভট্টাচার্য যাচ্ছেন আমি দেখছি, এবং এই যে চোর চোর স্লোগান তোলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। একের পর এক যারা ঋতব্রত শিবিরের তৃণমূল কংগ্রেসের যারা এখানে আজকে এসছেন তাদেরকে দেখে স্থানীয় বাসিন্দারা চোর চোর স্লোগান তুললেন। দেখতে পাচ্ছেন যে একেবারে যারা এনসিপিআইতে যোগ দিয়েছিলেন তাদের অন্যতম সায়নী ঘোষকে উদ্দেশ্য করে চোর স্লোগান তুললেন স্থানীয়রা। সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা আজকে পৌঁছে নির্যাতিতার বাড়িতে এবং তারপর সেখান থেকে যখন বেরিয়ে আসছেন তারা স্থানীয়দের চোর স্লোগানের মুখে পড়তে হলো সায়নী ঘোষকে। কি অবস্থা! সদ্য নির্বাচিত একজন বিরোধী দলনেতা, যিনি বিরোধীদের কণ্ঠস্বর হবে বিধানসভাতে, তাকে গাড়িতে উঠে কার্যত পালিয়ে বাঁচতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় অবশ্যই এই বিরোধী দলনেতা বা এই বিদ্রোহী সাংসদ এনসিপিআই যারা রয়েছেন তাদের অবশ্যই পশ্চিমবঙ্গ প্রশাসনকে গতকাল ধন্যবাদ জানানো উচিত, যেভাবে প্রোটেকশনের ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এনাদের জন্য করেছিলেন। যাই হোক, এই ঘটনার ফাঁকেই টুক করে একসময় কিন্তু যাদবপুর কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ মিডিয়াকে বক্তব্য দিয়েছেন। আর এই মিডিয়াকে বক্তব্য দেওয়ার সময় তিনি কি বলেছেন তার যে ভোটার রয়েছে তাদের সম্বন্ধে আমি একবার শোনাবো, দেখুন। আমি যাদবপুরের মেয়ে এবং বারুইপুরের এই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে তারা সায়নী ঘোষকে ভরসা করে ভোট দিয়েছে। আমাদের মধ্যে যদি কোনো মানবিমান থাকে ওনারা 1000 বার আমাকে বলতে পারেন, ওনারা 1000 বার আমাকে বলতে পারেন। মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ দেবী তিনি এই কথাটাই বললেন যে মানুষ সায়নী ঘোষকে দেখে ভোটটা দিয়েছেন, সায়নী ঘোষকে ভরসা করেছেন, এবং তিনি তার ভোটারদেরকে আবেদন করলেন যে যদি কোনো মান অভিমান থাকে তাহলে তার ভোটাররা তাকে নিশ্চয়ই বলতে পারেন। কিন্তু ভোটাররা তো অবশ্যই বলবেন, এবং ভোটাররা সায়নী ঘোষের এই যে একটা ভ্রম ছিল যে সায়নী ঘোষকে দেখে লোকে ভোটটা দিয়েছে, সেটা বেশিক্ষণ কিন্তু এই ভ্রমটা টিকলো না। তিনি ওখান থেকে বেরোনোর সাথে সাথেই সায়নী ঘোষের ভোটাররা ঠিক সায়নী দেবী যেভাবে আবেদন করলেন যে মান অভিমান থাকলে তাকে জানাতে পারেন, তার ভোটাররা কিন্তু জানালেন। দেখবেন কি বলে জানালেন, দেখুন।
অর্থাৎ সায়নী ঘোষকে যারা ভোট দিয়েছে তারা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছিলেন এবং তারাই আজকে সায়নী ঘোষকে চোর চোর বলছে। এসডি অফিস থেকে সায়নী ঘোষ যখন বেরোচ্ছেন, আমি আপনাদেরকে প্রকাশ্যে এই ভিডিও ফুটেজগুলো দেখালাম। অর্থাৎ যারা এই ভুল ধারণায়, ভ্রান্ত ধারণায় রয়েছেন যে সায়নী ঘোষকেই ভোটাররা ভোট দিয়েছেন, তারা কিন্তু আজকে এই সমস্ত ভিডিওগুলো দেখার পরে নিশ্চয়ই তাদের সেই ভ্রান্ত ধারণা ভেঙে যাবে। এমনকি সায়নী দেবী তিনি নিজেও খুব ভালো মতো বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাদা শাড়ি পরে গেলেই আমি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোটটা দিয়েছেন সেই ভোটের দাবিদার হতে পারবো না। আর আমি যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করি, আসলে আমি নকল হিসাবেই মানুষের মনে কিন্তু থাকবো। এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ, জলজ্যান্ত প্রমাণ। চলুন আমি আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাব একেবারে ব্যারাকপুর বিধানসভা। ব্যারাকপুর বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছেন কৌস্তব বাগচি, যিনি একজন অন্যতম আইনজীবী। আগে কংগ্রেস করতেন, পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেন, বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জয়লাভ করেছেন এবং এই জয়লাভ করার পরেই যেন কৌস্তব বাগচি আর বিতর্ক কার্যত সমর্থক হয়ে গিয়েছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম এক ব্যবসায়ীকে হুমকি দিচ্ছে কৌস্তব বাগচির সঙ্গে বিজেপি দল করে বেশ কিছু লোকজন। তার পরবর্তীকালে আমরা কৌস্তব বাগচিকে দেখলাম একজন পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিতে, হাতে তার ট্যাটু থাকার জন্য। আর গতকাল একটি ভিডিও আমাদের সামনে এসেছে, সেখানে এক বয়স্ক বৃদ্ধা, কার্যত 75 বছরের উপরে বয়স হবে, তিনি অভিযোগ করছেন যে বিজেপির দুই নেতা তারা বারবার এই যে বয়স্ক মহিলা রয়েছে তাদেরকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, বিরক্ত করছেন। আমি দেখাবো আপনাদেরকে সেই ভিডিও, দেখুন। হ্যাঁ, প্রচন্ড আতঙ্কে, কারণ এরা বারবার অ্যাটাক করছে আমাকে। এই বিধান রং, প্রদীপ, তারপর আরো সব সন্ধ্যা গন্ডা নিয়ে এসে আমাকে মার্ডার করবো হুমকি দিচ্ছে বারবার। আমি আর পাচ্ছি না নিতে। আমাকে রাস্তায় বেরিয়েছি, আমার ব্যাগ কেড়ে নিচ্ছে, চাবি কেড়ে নিচ্ছে, আমাকে রীতিরকম ঠেট দিচ্ছে। আজকে তো ঘরে এসে ঠেট দিল। আমি একটু বেরোতে পারছি না, বাজার হাট করতে পারছি না, আতঙ্কে আছি। ওরা চাইছে আমার ফ্ল্যাট চাইছে, নাহলে প্রপার্টি চাইছে। আমি প্রপার্টি বিক্রি করে দিচ্ছি, ওদের অত্যাচারে আমি প্রপার্টি বিক্রি করে দিচ্ছি। না, বেচিনি। ওরা কিছু টাকা অ্যাডভান্স করেছিল, সামান্য কিছু, তারপর দুখানা চেক করে দিয়েছিল, বাউন্স হয়ে গেছে। সেই চেক দুটো আমাকে থানা সে থেকে ব্যাংকে থেকে বলেছিল আপনি কেস করুন, কিন্তু আমি কেস করিনি। কেননা ওরা তারপর থেকে ওরা কিছু করেনি, চুপচাপ ছিল। যেই বিজেপি পার্টি জিতেছে তারপর থেকে আমাকে রীতিরকম ঠেট দিচ্ছে, মহিলারা ঠেট দিচ্ছে, ছেলেরা ঠেট দিচ্ছে, গুন্ডার সঙ্গে নিয়ে আসছে। শুনলেন আপনারা। এবং এই ভদ্র মহিলার যে চোখের জল, সেই চোখের জলটি দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমনকি সেই জায়গার যিনি বিধায়ক রয়েছেন কৌস্তব বাগচি, তাঁরও হয়তো মায়ের বয়সী হতে পারে এই ভদ্র মহিলাটা। তিনি আজকে চোখের জল নিয়ে বলছেন আমি কি করে বাঁচবো, কোথায় বাঁচতে যাব। অন্যদিকে বাংলার আরো এক নারী যিনি সিপিএম এর সঙ্গে যুক্ত, মীনাক্ষী মুখার্জি, সেই মীনাক্ষী মুখার্জির গাড়িতে গতকাল ব্যাপকভাবে আক্রমণ চালানো হয়। আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, যেখানে মীনাক্ষী মুখার্জি গাড়িতে বসে রয়েছেন এবং বিজেপির কর্মী সমর্থক তারা মীনাক্ষী মুখার্জির গাড়ি উদ্দেশ্য করে ডিম বৃষ্টি করছেন, ডিম ছুটছেন। বাংলায় এই বলেছিলাম না যে ডিম কালচার, এই ডিম কালচারটা একসময় শোনা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে নাকি ব্যবহার করাচ্ছে, কিন্তু ধীরে 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 এটা একটা অন্যরকম ব্যাধিতে পরিণত হয়েছে। এবং এই মীনাক্ষী মুখার্জি, তার এগেনস্টে তো কোনো রকম চুরি, দুর্নীতি বা অন্যরকম অভিযোগ নেই। মীনাক্ষী মুখার্জি তিনি 15 বছর ক্ষমতার শাসনেও থাকেননি। যখন মীনাক্ষী মুখার্জির দল এই পশ্চিমবঙ্গে সরকারে ছিল তখন মীনাক্ষী মুখার্জির কোনো রকম পলিটিক্যাল পাওয়ার ছিল না। তাহলে মীনাক্ষী মুখার্জি আজকে পশ্চিমবঙ্গে কিসের জন্য আগ্রাসনের শিকার হলেন দেখুন। গাড়ি এখানেই দাঁড় করাবে, এইটা হচ্ছে বিজেপি লাগাবো না। আগে 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 অ্যারেস্ট হবে, তারপরে আমার অপরাধ কি? আমার অপরাধটা কি? আগে এখানকার পুলিশ এসআই অ্যারেস্ট করবে, তারপরে এখানে যতগুলো মিডিয়া আছে সব মিডিয়া এদের ছবি আগে এখানে পুলিশকে, উকিলে, কোর্টে এখানে যাবে। কি অপরাধ? রাস্তায় বেরোনো যাবে না? তুমি কেন পুলিশের গাড়ি সাইড দিলে? তুমি ফোন করে বলবো না সমস্যা আছে? ওদের কেন পেস্টটা দিলাম আমরা? গাড়ি এখানেই দাঁড়াবে, গাড়ি সরবে না। তুমি হাত দেখা বলবো ওদের কোনো সমস্যা আছে? এখানে যত পুলিশ আছে সব পুলিশ সাসপেন্ড হবে, পুলিশ এখানে দাঁড়িয়ে থাকবে আর এখানে যার যা খুশি চলবে।
এই ঘটনার পরেই মীনাক্ষী দেবী তিনি স্থানীয় এসপি অফিসে যান, সেখানে ধর্নায় বসেন এবং পরবর্তীকালে যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তীব্র নিন্দা, তীব্র প্রতিক্রিয়া বিভিন্ন রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। মীনাক্ষী মুখার্জি তিনি সিপিএম এর নেত্রী হলেও অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কিংবা অনেক রাজনৈতিক বিশ্লেষক তারাও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কারণ এক মহিলা মীনাক্ষী মুখার্জি এবং তার থেকেও বড় কথা তার এগেনস্টে তো কোনো রকম চুরি, জোচ্চুরি বা দুর্নীতি বা কাটমানি খাওয়ার এখনো পর্যন্ত অভিযোগ নেই। তাহলে কিসের জন্য মীনাক্ষী মুখার্জির সঙ্গে বা বাংলার এক কন্যার সঙ্গে, মহিলার সঙ্গে এই ধরনের অভব্য আচরণ করা হচ্ছে? এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি নিন্দা জানিয়েছেন। দেখুন, যে করেছেন অন্যায় কাজ করেছে। এই ডিম ছোড়ার সংস্কৃতি পশ্চিমবঙ্গে নেই। সিপিআইএম এই জেলায় 90-এর দশকে আমাদের অনেক কর্মী, কিন্তু তারপরেও বলছি সিপিআইএম এর কোন নেতার বিরুদ্ধে, তারপরে একটি সিপিআইএম এর একটি মহিলা কর্মীর বিরুদ্ধে এ ধরনের আচরণ যারা করেছেন তারা ভিন্ন কাজ করেছে। এই ঘটনা সমর্থনযোগ্য নয়। এ ধরনের কোনো কর্মসূচি নেই, আর সিপিএম তো নেই এখন, কেন তাকে শ্রমিক বাবু এই রকম নিন্দা বারবার করছেন, কিন্তু তার কর্মী সমর্থকরা তারা কোনো কথাই শুনতে চাইছে না। কার্যত আমরা শুনতাম যে তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে কোনো রকম ডিসিপ্লিন নেই, দুই দলের মধ্যে বারবার তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, কেউ কারুর কথা শুনছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের শাসন পড়ে গেলেও আজকে ভারতীয় জনতা পার্টি মাত্র 2 মাসের মধ্যেই তাদের রাজ্য সভাপতির কথা মানতেই চাইছেন না। যেখানে যাকে পারছে তার সঙ্গেই এই ধরনের অভব্য আচরণ, বিশেষ করে মহিলাদের সঙ্গে যেটা পশ্চিমবঙ্গে করা হচ্ছে। একসময় আমরা দেখলাম মহুয়া মৈত্রর সঙ্গে এই ঘটনা হয়েছিল, আর সেই ঘটনায় সিপিএম এর লোকরাই আনন্দ পাচ্ছিল, অনেক সময় ভিডিও পোস্ট করে তারা বেশ আনন্দের সঙ্গে নাচানাচি করছিলেন। আর আজকে তাদের নেত্রীরাও এই ঘটনারই শিকার হলেন। আর এই ঘটনা থেকেই বোঝা যায় যে এটা কোনো পলিটিক্যাল আগ্রাসন নয়। আজকে পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা কার্যত পাল্টে যাচ্ছে এবং ডিম বৃষ্টি যেভাবে একটা নতুন আগ্রাসন প্রকাশের রাস্তা হয়ে দাঁড়িয়েছে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যথেষ্টই ভয়ঙ্কর হতে চলেছে আগামী দিনে। আমি আপনাদেরকে এই ডিম বৃষ্টির তো ঘটনা দেখালাম, এরপরে আরো একটি ঘটনা দেখাবো যেখানে এক তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন নেতা, সেই প্রাক্তন নেতার স্ত্রীকে কিভাবে ঘর থেকে বার করে এনে চুলের মুঠি ধরে মারা চলছে। পরিবর্তন ঘটেছে বহু তৃণমূল কংগ্রেসের নেতা, কথা কখনোই অস্বীকার করা যায় না যে দুর্নীতিগ্রস্ত থেকে শুরু করে ব্যাপক গুন্ডামি করেছে এবং তাদের সঙ্গে যে ঘটনা একাধিক ক্ষেত্রে ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা কিন্তু করিনি। সেই ঘটনা তারা যে ধরনের বীজ পুঁতেছিল সেই বীজেরই ফসল পেয়েছে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে রাজ্যের নারীরা, সেই নারীরা সুরক্ষিত থাকবে না? একটা নারীর সঙ্গে এই ধরনের অভব্য আচরণ করা হচ্ছে, কাউকে রাস্তায় প্রকাশ্যে চুলের মুঠি ধরে এইভাবে ঘোরানো হচ্ছে, কোনো বৃদ্ধ মাকে আজকে চোখের জল ফেলতে হচ্ছে। আবার একটি অন্য দলের একজন বড় নেত্রী যার নামে কোনো দূর দূরান্ত অভিযোগ নেই কাটমানি দুর্নীতির, সেই নেত্রীকেও হেনস্থার শিকার হচ্ছে। তার মানে পশ্চিমবঙ্গে কি নারীরা সুরক্ষিত থাকতে পারবে না? এই প্রশ্নটা কিন্তু বারবার উঁকি দিচ্ছে। কিন্তু বর্তমান প্রশাসন বলছেন জিরো টলারেন্স, নারীদের সঙ্গে কোনো ধরনের ঘটনায় জিরো টলারেন্স করব। কিন্তু বাস্তবে তাদের কর্মী সমর্থকরা যে কাজটা করছে সেই কাজটার এগেনস্টে কড়া অ্যাকশন পশ্চিমবঙ্গের পুলিশ কবে নেয় সেটাই দেখার বিষয়। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।